শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। জি ওয়ালাইকুম সালাম। ভালো আছি ভাই। শোনা যাচ্ছে। ওকে। দেখেন আজকে আমরা পার্সেন্টেজের দ্বিতীয় ক্লাসটা করব। পার্সেন্টেজের আজকে হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস হবে। আসেন পড়াশোনা শুরু করি। 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে অফ দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট জিল স্পেন্ট অন এ শপিং ট্রিপ excluding taxes, she spent 50% on clothing, 20% on food, and 30% on other items. If Jill paid a 4% tax on the clothing, no tax on the food, and 8% tax on all other items, then the total tax that she paid was what percent of the total amount that she spent excluding taxes? এখানে বলা হচ্ছে যে জিল তার কাছে থাকা টাকার 50% টাকা কাপড় কেনা বাবদ খরচ করে, 20% টাকার খাবার খায় এবং 30% টাকা অন্যান্য জায়গায় সে ব্যয় করে। তো বলতেছে যে কাপড়ের উপর তাকে 4% ট্যাক্স দেওয়া লাগবে, খাবারের উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, আর অন্যান্য যে খরচ করবে তার জন্য তাকে 8% হারে ট্যাক্স দেওয়া লাগবে। তো বলতেছে যে সে মোট যত টাকা ট্যাক্স দিল তা তার ব্যয়ের কত শতাংশ। সে যত টাকা ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্সের অংশটা তার মোট খরচকৃত টাকার কত অংশ এটা বলছে। কথা বুঝতে হবে, প্রশ্ন দেখতেই শুধু এরকম 3.5 লাইন, কিন্তু প্রশ্ন কিন্তু সহজ। তাহলে আমাকে বের করতে হবে সে যত টাকা খরচ করছে তার সাপেক্ষে সে যত টাকা ট্যাক্স দিছে এটা শতকরায় কত এটা দেখাতে হবে। তো প্রশ্ন স্পষ্টভাবে বলতেছে যে সে খাওয়া বাবদ খরচ করছে, সরি কাপড় কেনা বাবদ খরচ করছে কত টাকা, 50% টাকা বা 50 টাকা। তাহলে ধরে নিলাম যে কাপড় বাবদ তার খরচ হচ্ছে 50 টাকা, ঠিক আছে। খাবার বাবদ তার খরচ কত, খাওয়া দাওয়া করছে 20 টাকার। আর অন্যান্য খরচ করছে সে 30 টাকা, ঠিক আছে। তাহলে এখানে তার টোটাল খরচটা কত হবে, টোটাল এক্সপেন্ডিচার কত। আপনি বলবেন যে ভাইয়া টোটাল খরচ হচ্ছে এখানে 100 টাকা, টোটাল খরচ 100 টাকা। এরপর আমাকে বলতেছে যে এই যে কাপড় কিনছে 50 টাকার, এই 50 টাকার ওপরে আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে কত, 8% টাকা, সরি 4% টাকা ট্যাক্স দিতে হবে, 4% টাকা। তাহলে 50-এর 4% কত হবে, 50-এর 4% কত, 2 টাকা। তার মানে 2 টাকা ট্যাক্স দেওয়া লাগবে। তারপরে বলতেছে যে এই যে অন্যান্য জিনিসের কিনে সে 30 টাকা খরচ করছে, এই অন্যান্য জিনিসের উপর 8% ট্যাক্স দেওয়া লাগবে। তো 30-এর 8% কত হবে, 30-এর 8% হচ্ছে 3-8-24, অর্থাৎ 2.4 টাকা, 2 টাকা 40 পয়সা। আর খাবারের ওপর তাকে কোনো ট্যাক্স দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তাহলে কাপড় কিনছে 50 টাকার, ট্যাক্স হচ্ছে 2 টাকা। অন্যান্য জিনিসে খরচ করছে 30 টাকা, ট্যাক্স কত টাকা, 2 টাকা 40 পয়সা। তো জিজ্ঞাসা করছে যে সে যে এই যে 100 টাকা খরচ করছে, এই 100 টাকা খরচের ভিতরে ট্যাক্স দিছে কত, এই 2 টাকা আর 2 টাকা 40 পয়সা, অর্থাৎ 4 টাকা 40 পয়সা সে ট্যাক্স দিছে। তো এটা পার্সেন্টেজে কত সেটা দেখাইতে বলছে। তো এটা পার্সেন্টেজে কত পার্সেন্টের সমান হবে, 4.4%-এর সমান হবে। সে 4.4% টাকা ট্যাক্স দিছে, এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 2 নম্বর। দেখেন 2 নম্বরে কি বলা হচ্ছে যে এ সেলসম্যান রিসিভস ডেইলি ওয়েজ অফ টাকা 250
and earns a commission of 15% on all sales he makes. How much টাকা worth of sales does he need to make in order to bring his total daily income of টাকা 1000? বলতেছে যে একজন বিক্রয় কর্মী প্রতিদিন 250 টাকা মজুরি পায় এবং মোট বিক্রয়ের 15% কমিশন পায়। প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে হলে মোট কত টাকার জিনিস তাকে বিক্রি করতে হবে? কথা বুঝছেন? যারা বিভিন্ন দোকানে চাকরি করে না, বিভিন্ন শোরুমগুলোতে যারা চাকরি করে বা বিভিন্ন দোকানে যারা বিক্রয় কর্মী হিসেবে কাজ করে, এদের প্রতিদিনের একটা ফিক্সড একটা স্যালারি আছে, সেটা 100 টাকা হোক আর 200 টাকা হোক। সো এখানেও বলতেছে যে আপনি একটা দোকানের বিক্রয় কর্মী হিসেবে চাকরি করেন, আপনি প্রতিদিন দোকানে গেলেই আপনাকে মালিক 250 টাকা দিবে, মানে এটা হচ্ছে আপনার ফিক্সড। আপনি দোকানে উপস্থিত থাকলেই, হাজিরা দিলেই আপনি 250 টাকা পাবেন। তারপরে আপনি সারাদিন দোকানে যত টাকার জিনিসপত্র বিক্রি করবেন, দোকানে সারাদিনে যত টাকার জিনিসপত্র বিক্রি করবেন, তার উপরে আপনি 15% কমিশন পাবেন। অর্থাৎ 100 টাকার জিনিস যদি আপনি বিক্রি করেন, তাহলে আপনি 15 টাকা পাবেন। 200 টাকার জিনিস বিক্রি করলে 30 টাকা পাবেন। এইরকম আপনি যত টাকার জিনিস বিক্রি করবেন, তার উপরে 15% আপনাকে ওরা কমিশন দিবে। তো বলতেছে যে ওই বিক্রয় কর্মী যদি প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে চায়, তাহলে তাকে কত টাকার জিনিস বিক্রি করতে হবে? 1000 টাকা ইনকাম করতে চাইলে তাকে কত টাকার জিনিস বিক্রি করতে হবে, এটা বের করতে বলছে। তো খেয়াল করে দেখেন, 1000 টাকা যদি ইনকাম করি আমি, এই 1000 টাকার মধ্যে এই 250 টাকা এটা কিন্তু আমার ফিক্সড স্যালারি, যে দোকানে হাজিরা দিলে আমি 250 টাকা পাবো। তাহলে 1000-এর মধ্যে 250 টাকা আমার ফিক্সড। তাহলে এই যে 750 টাকা আমার বাদ বাকি থাকতেছে, এই 750 টাকা হচ্ছে আমার কমিশন থেকে প্রাপ্ত টাকা। কমিশন থেকে প্রাপ্ত টাকা। সো আমি ধরেই নিচ্ছি যে সারাদিন দোকানে আমি টোটাল সেল দেই 100% টাকা, 100% সেল দিই, কারণ আমরা বলছি যে যে কোনো জিনিস শুরুতে 100% থাকে। তাহলে আমি ধরেই নিচ্ছি যে সারাদিন দোকানে আমি 100% সেল দিই। এই 100%-এর মানটা কত, এটা আমাকে বের করা লাগবে, কারণ প্রশ্নে বলে দিচ্ছে যে তুমি যা বিক্রি করবা তার 15% তুমি কমিশন পাবা। তাহলে এই যে 15% যদি আমি কমিশন পাই, এই 15%-এর মানটাই হচ্ছে আমার 750, কারণ কমিশন থেকে প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে? 750 টাকা হবে। তাহলে এই 15%-এর মান যদি আমার 750 টাকা হয়, তাহলে আমার টোটাল বিক্রি দিনে হচ্ছে 100। তাহলে এই 100% সমান সমান কত হবে? আপনি তখন বলবেন 750 গুণন হচ্ছে 100 ডিভাইডেড 15। 15 এটার ভিতরে যাবে 50 বার, 50 আর 100 গুণ করে দিলে আমরা উত্তর পাবো যে দৈনিক ওই দোকানের বিক্রি হচ্ছে 5000 টাকা। ঠিক আছে? বা 5000 টাকা বিক্রি করলে আমি 15% কমিশন সহ 1000 টাকা ইনকাম করতে পারি। সো 5000 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 3 নাম্বার। মোটামুটি সিমিলার, ঠিক আছে? এই 3 নাম্বার আর 2 নাম্বার মোটামুটি সিমিলার। এখানে বলা হচ্ছে যে অ্যাজ আ সেলস পারসন Polly can choose one of two methods of annual payment, either an annual salary of Taka 35,000 with no commission or an annual salary of Taka 10,000 plus a 20% commission on her total annual sales. What must her total annual sales be to give her the same annual pay with either method? এখানে বলা হচ্ছে যে একজন বিক্রয় কর্মী হিসেবে পলি প্রতি বছর পলি মানে মানে দুই ভাবে বেতনটা নিতে পারবে। পলির বেতন দুই ভাবে হবে। 1 নাম্বার পদ্ধতি বলতেছে যে বছর শেষে তাকে 35,000 টাকা বেতন দেওয়া হবে, কোনো কমিশন দেওয়া হবে না। ঠিক আছে? পলির বেতন, পলিকে কোম্পানি বলছে যে তোমার সামনে দুইটা অপশন আছে, তুমি দুইটা অপশনের যে কোনো একটা চুজ করতে পারো। 1 নাম্বার অপশন
যে তোমাকে আমরা প্রতি বছরে 35,000 টাকা বেতন দিব, কোনো কমিশন দিব না। 2 নাম্বার শর্তে বলতেছে যে তোমাকে আমরা বার্ষিক 10,000 টাকা বেতন দিব, আর তুমি 1 বছরে যত টাকার জিনিস বিক্রি করবা তার উপরে তোমাকে 20% আমরা কমিশন দিব। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে উভয় পদ্ধতিতে একই বার্ষিক বেতন দিতে হলে তার মোট বার্ষিক বিক্রয়ের পরিমাণ কত। অর্থাৎ উভয় পদ্ধতিতে, 1 নাম্বার পদ্ধতিতেও সে যদি 35,000 টাকা বেতন পাইতে চায় এবং 2 নাম্বার পদ্ধতিতেও যদি সে ওই 1 নাম্বার পদ্ধতি সমান অর্থাৎ 35,000 টাকাই বছরে ইনকাম করতে চায়, তাহলে সে মোট কত টাকার জিনিস বিক্রি করবে এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? তো বিষয়টা সিম্পল না যে ভাই, এখানে আমার 2 নাম্বার পদ্ধতি বেছে নিলেও বছর শেষে আমি হিসাব করব আমার পকেটে যাতে 35,000 টাকা আসে। তো 35,000 টাকার মধ্যে কিন্তু আমার 10,000 টাকা ফিক্সড, যে বছর শেষ হয়ে গেলে আমি 10,000 টাকা পেয়ে যাব। তো 35,000-এর ভিতরে যদি 10,000 টাকা আমার ফিক্সড বেতন হয়, তাহলে বাদ বাকি যেই 25,000 টাকা আমি পাবো, এটা মূলত পাবো কোত্থেকে? আমি যে জিনিস বিক্রি করব সেই কমিশন থেকে আমি পাবো, তাই না? তো এখানে আমাকে কি বলতেছে? আমাকে বলতেছে যে আমি বছরে যত জিনিস বিক্রি করব তার উপরে 20% কমিশন পাবো। তাহলে এই যে 20%, এই 20%-এর ভ্যালুটাই কত হবে? এই যে কমিশন থেকে প্রাপ্ত আয়, অর্থাৎ 25,000 টাকা হবে। সো আমার বাৎসরিক সেল কত? আগেরটাতেই বলছি, তাই এখানে লিখি নাই, যে বাৎসরিক সেল ধরে নিচ্ছি 100। তাহলে এই 100-র মান কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 25,000 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 20। 20 এটার ভিতরে 5 বার যাবে, 5 25-এ হয়ে যাবে 125, আর 3টা শূন্য, অর্থাৎ 1,25,000 টাকা আমার বাৎসরিক সেল হইতে হবে। ঠিক আছে? দুই ক্ষেত্রে আপনাকে 35,000 ফিক্স ধরে করার তো দরকার নাই। আপনাকে বলছে যে আপনার সামনে 2টা পদ্ধতি আছে। 1 নাম্বার পদ্ধতি, যে আপনি বছর শেষে 35,000 টাকা নেবেন, এটা হলো 1 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি, যে আপনি বছর শেষে 10,000 টাকা নেবেন, 10,000 টাকা নেবেন আর 20% কমিশন নেবেন। কিন্তু এই যে 10,000 টাকা আর 20% কমিশন, এইটা মিলেও যদি আপনি 35,000 টাকা মানে পাইতে চান, 10,000 টাকার 20% কমিশন, এই দুইটার সমন্বয়েও যদি আপনি 35,000 টাকা পাইতে চান, তাহলে বছরে আপনাকে কত টাকার জিনিস বিক্রি করতে হবে এটা জিজ্ঞাসা করছে। তাহলে 2 নাম্বার পদ্ধতিতেও যদি আমি বছরে 35,000 টাকা পাইতে চাই, সো 35-এর ভিতরে এই যে 10,000 তো আমার বছর গেলে আমার এমনি দিয়ে দিবে। এই 35,000 টাকার ভিতরে 10,000 টাকা তো বছর পার হলে আমি এমনিই পেয়ে যাব। সো 10,000 আমার ফিক্সড না? 35,000-এর ভিতরে 10,000 তো আমার ফিক্সড ইনকাম। তো 35 থেকে 10,000 বাদ দিলে বাদ বাকি যে 25,000 থাকে, এটা হচ্ছে আমি কমিশন থেকে ইনকাম করব। যে আমি যত টাকার জিনিস বিক্রি করব সেখান থেকে কমিশন পাবো 25,000 টাকা। তো এইটাকে ওরা বলতেছে যে এটা হচ্ছে 20%-এর সমান। অর্থাৎ আমি যা জিনিস বিক্রি করব তার উপরে ওরা আমাকে 20% কমিশন দিবে। সো 20%-এর মান যদি 25,000 হয়, তাহলে 100% ইজ ইকুয়াল টু 1,25,000। এখানে মূলত 1 নাম্বার এই জিনিসটার মানে কোনো কাজ নাই। ঠিক আছে? ম্যাথ সমাধানের ক্ষেত্রে 1 নাম্বার জিনিসটার তেমন কোনো কাজ নাই। আসেন পরেরটাতে চলে যান, 4 নাম্বার।
দেখেন 4-এ কি বলা হচ্ছে, 4-এ আমাদেরকে বলতেছে যে ইন এ ক্লাস অফ 65 স্টুডেন্টস অ্যান্ড 4 টিচার্স, একটা ক্লাসে 65 জন শিক্ষার্থী এবং 4 জন শিক্ষক আছেন। ইচ স্টুডেন্ট গট সুইটস দ্যাট আর 20% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড ইচ টিচার গট সুইটস দ্যাট আর 40% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। বলা হচ্ছে যে প্রত্যেক শিক্ষার্থী মোট শিক্ষার্থীর 20% এবং প্রত্যেক শিক্ষক মোট শিক্ষার্থীর 40% মিষ্টি পাবে। প্রত্যেক শিক্ষার্থী মোট শিক্ষার্থীর 20% আর প্রত্যেক শিক্ষক মোট শিক্ষার্থীর 40% মিষ্টি পাবে। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হাউ মেনি সুইটস আর দেয়ার, তাহলে সেখানে কতগুলো মিষ্টি আছে, এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখেন এখানে আমার প্রথমে যদি আমরা স্টুডেন্টের কথা চিন্তা করি যে স্টুডেন্টরা কতগুলা মিষ্টি পাবে, আপনি বলবেন যে ভাইয়া প্রত্যেক শিক্ষার্থী, তার মানে 65 জন শিক্ষার্থী আছে, এদের প্রত্যেকে কতগুলা করে পাবে। এখানে বলেই দিছে যে মোট শিক্ষার্থী যত তার 20%, তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে আমার 65, এই 65-র 20% মানে কত, এই যে 1/5, তাহলে 65-র 20% মানে হচ্ছে 1/5। তাহলে এই যে প্রত্যেক শিক্ষার্থী মিষ্টি পাবে কয়টা করে, 65 গুণন এই যে 5 13 65, অর্থাৎ 13টা করে মিষ্টি পাবে। ঠিক আছে, এখন আসেন টিচারদের কথা বলি। টিচার কতজন, 4 জন। তো প্রশ্ন বলে দিছে যে প্রত্যেক টিচার শিক্ষক মিষ্টি পাবে কতগুলা করে, মোট শিক্ষার্থী যত তার 40% মানে কত, এই যে 2/5। তাহলে এই যে 4 × 5, এটার ভিতরে যাবে 13 বার, 13 দোকানে কত, এই যে 26। তাহলে টোটাল মিষ্টির সংখ্যা কত, এখন আমরা খুব ইজিলি বের করতে পারবো যে প্রত্যেক শিক্ষার্থী 13টা করে মিষ্টি পাইলে মোট শিক্ষার্থী 65, তাহলে 65 আর 13তে কত হয়ে যাবে, 65 10 হচ্ছে 650, 3 65-তে 195 না, তাহলে 650 আর 195, তার মানে হচ্ছে 845 হচ্ছে শিক্ষার্থীরা মিষ্টি পাবে, আর শিক্ষক কয়টা, 426 মানে হচ্ছে 104। তাহলে টোটাল এখানে মিষ্টির সংখ্যা কত, 9 4 9, অর্থাৎ 949টা। এখানে মোট মিষ্টি কয়টা আছে, 949টি মিষ্টি আছে। পরেরটাতে চলে যান, 5 নাম্বার। দেখেন 5 নম্বরে কি বলতেছে যে 3 ওয়ার্কার্স X, Y and Z are paid a total of টাকা 5500 for a particular job. X paid 133.33% of the amount paid to Y and Y is paid 75% amount paid to Z. How much is paid to Z? এখানে বলা হচ্ছে যে XYZ 3 জন শ্রমিক, এদেরকে টোটাল কত টাকা দেওয়া হয়, 5500 টাকা দেওয়া হয়। তো এক্স কত টাকা পাবে, বলতেছে যে ওয়াই যত টাকা পাবে এক্স পাবে তার 133.33% টাকা। কি বলা হচ্ছে যে ওয়াই যত টাকা পাবে এক্স পাবে তার 133.33% টাকা। ঠিক আছে, তাহলে এই 133.33%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 4/3। এই 4/3 মানে বোঝানো হচ্ছে যে ভাইয়া এক্স আর ওয়াই দুইজনে, ওয়াই যদি 3 টাকা পায় তাহলে এক্স পাবে কত, এই যে 4 টাকা, অর্থাৎ 133.33% বেশি, অর্থাৎ এক্স 4 টাকা পাইলে ওয়াই পাবে 3 টাকা। তারপরে দেখেন ওয়াই আর জেড এর কথা বলা হচ্ছে, বলতেছে যে ওয়াই ইজ পেইড 75% অ্যামাউন্ট পেইড টু জেড। ওয়াই আবার কত টাকা পাবে, বলতেছে যে জেড যা পাবে তার 75%, এই 75%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/4, অর্থাৎ জেড যদি 4 টাকা পায় তার 75%, অর্থাৎ 4/3 টাকা কে পাবে, ওয়াই পাবে। তাহলে এখান থেকে আমরা চাইলেই এই এক্স, ওয়াই
এবং জেটের ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো বের করতে পারি। এখানে প্রথমে কে আছে? এক্স আছে। আমি এটা প্রথম ক্লাসে দেখাইছি বোধহয়। প্রথমে কে আছে? এক্স আছে। এক্স এর ভ্যালু বের করার জন্য আমরা কি করব? প্রথম সারির এই দুইটাকে গুণ করে দিব। 3 4 কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। শেষে কে আছে? জেড আছে। জেটেরটা বের করার জন্য কি করব? এই যে দ্বিতীয় সারির এই দুইটাকে গুণ করে দিব। 3 4 তাহলে কত হয়ে যাবে? এই যে 12 হয়ে যাবে। ঠিক আছে, এটা জাস্ট দেখাচ্ছি, যদিও এই অঙ্কের ক্ষেত্রে এটা বের করা লাগবে না, জাস্ট আমি প্রসেসটা দেখাচ্ছি। তাহলে খেয়াল করেন, আমরা আরেকটা বিষয় জানি কিন্তু, সেটা হচ্ছে যে অনুপাতের উত্তর রাশি যত গুণ বৃদ্ধি পাবে পূর্ব রাশিও ঠিক তত গুণ বৃদ্ধি পাবে। এখানে উত্তর রাশি ছিল 4, যেটা 3 গুণ বৃদ্ধি হয়ে 12 হয়ে গেছে। তাহলে এই যে পূর্ব রাশি 3, এইটাও 3 গুণ বৃদ্ধি হয়ে কত হবে? 9 হবে। তার মানে এই ওয়াই এর ভ্যালুটা এখানে কত হয়ে যাবে? 9 হবে। আমরা জানি যে অনুপাতকে যতটা ছোট করা যায় তত ছোট করব আমরা। সেটাকে যদি 3 দিয়ে ভাগ করে দেই, 3 4 12, 3 3 9 এবং 3 4 12। এখন প্রশ্নে আমাকে কি বলছে? খেয়াল করেন, প্রশ্নে আমাকে বলতেছে যে এক্স, ওয়াই এবং জেড এই তিনজন মিলে কত টাকা পাবে? 5500 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনজন মিলে কত টাকা পাচ্ছে। আপনি বলবেন যে 4 3 7, 7 4 11 টাকা পাচ্ছে। তাহলে এই 11 সমান সমান যদি 5500 টাকা হয়, তাহলে এক সমান সমান কত হবে? এই যে 500 টাকা হবে। জিজ্ঞাসা করছে যে জেড কত টাকা পাবে। এখানে জেড পাচ্ছে কত টাকা? 4 টাকা। তাহলে 4 সমান সমান কত? এই যে 4 গুণন 500 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? আপনি বলবেন যে ভাই 4 500-তে 2000 টাকা হয়ে যাবে। 2000, এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে জেড এখান থেকে 2000 টাকা পাবে। পরেরটাতে আসেন, 6 নম্বর। দেখেন মোটামুটি সিমিলার ম্যাথ। দেখেন 6 নম্বর, 5 নম্বর আর 6 নম্বর মোটামুটি সিমিলার, মানে সেম টাইপেরই ম্যাথ। মানে একই জিনিসই, যদি মানে শুধুমাত্র সংখ্যাটা একটু ঘুরে ফিরে দিয়ে রাখছে। ঠিক আছে, সংখ্যাগুলো একটু জাস্ট ঘুরে ফিরে দেওয়া, আর কিছুই না। আজকে একটু নেট প্রবলেম করতেছে বোধহয়, না? নেট সমস্যা করতেছে আজকে একটু। দেখেন আমরা মানে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, মোটা এই প্রশ্নগুলোই পরীক্ষায় দিবে, এই টাইপের প্রশ্নগুলাই দিবে। ঠিক আছে, তো সংখ্যাটা চেঞ্জ থাকবে এরকম, বা কথাটা একটু চেঞ্জ থাকবে, নামটা একটু চেঞ্জ থাকবে। তাছাড়া মোটামুটি সেম প্যাটার্নের প্রশ্নই পাবেন। আমরা 35 40 ক্লাসে যখন 700 800 প্রশ্ন সমাধান করে ফেলবো এইভাবে ধরে ধরে, তখন আপনাকে আর মানে আমার মনে হয় না যে পিছনের দিকে তাকাতে হবে, যদি আপনারা ঠিকঠাকভাবে বাসায় প্র্যাকটিস করেন। ঠিক আছে, দেখেন 6 নম্বরে কি বলা হচ্ছে যে অ্যান এমপ্লয়ার পেজ 3 ওয়ার্কার্স এক্স ওয়াই অ্যান্ড জেড এ টোটাল অফ টাকা 36,600 এ উইক। এক্স ইজ পেইড 125% of the amount y is paid and 80% of the amount z is paid. How much does x make a week? বলতেছে যে এক্স ওয়াই জেড এই তিনজনকে একত্রে 36,600 টাকা দেওয়া হয়। এক্স কত টাকা পাবে? বলতেছে যে ওয়াই যা পাবে তার 125% টাকা এক্স পাবে, আবার জেড যত টাকা পাবে তার 80% টাকা ওয়াই পাবে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে এক্স এক সপ্তাহে কত টাকা ইনকাম করে, এটা বের করে দেখান, মানে এক্স কত টাকা পাবে।
তাহলে এই যে 125%, 125%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 5/4। 125%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 5/4, আর এই যে 80%, 80%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 4/5। ঠিক আছে? তো এখানে তিনজন মানুষ, এই যে প্রথমে এক্স আর ওয়াই এর যদি তুলনা করি, বলা হচ্ছে যে ওয়াই যা পাবে তার 125% টাকা পাবে হচ্ছে এক্স। তাহলে এখানে তো আমরা বের করে রাখছি যে ভাই ওয়াই যদি 4 টাকা পায়, এক্স কত টাকা পাবে? 5 টাকা পাবে। এরপরে এই যে ওয়াই এর সাথে জেড এর তুলনা করা হচ্ছে, যে জেড যত টাকা পাবে তার 80% টাকা পাবে কে? ওয়াই পাবে। তার মানে জেড যদি 5 টাকা পায়, তাহলে ওয়াই কত টাকা পাবে? এই যে 4 টাকা পাবে। ঠিক আছে? তাহলে এখন খেয়াল করে দেখেন, তাহলে এখান থেকে আমরা চাইলে এদের ইন্ডিভিজুয়াল রেশিও বের করতে পারি যে এক্স ওয়াই জেড সমান সমান কত। এখানে দেখেন এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। ওকে, ওয়াইয়েরটা মিলে গেছে, তাই এখানে আর কোনো কাহিনী করার দরকার নেই। জেড কত? এই যে 5। তাহলে আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে এক্স, ওয়াই এবং জেড এই তিনজন মিলে টোটাল পাচ্ছে কত? এই যে 36,600 টাকা পাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন মিলে কত টাকা পায়? 5 4 9 5 14 টাকা পাচ্ছে। আচ্ছা, 14 টাকা পাচ্ছে। 10 4 14, তাহলে 14 সমান সমান যদি 36,600 হয়, তাহলে আমাদের বের করতে হবে যে এক্স কত টাকা পাবে। অর্থাৎ এই 5 সমান সমান কত, এইটা আমাদের বের করা লাগবে, তাই না? তাহলে এই 5-এর ভ্যালুটা আমরা একটু বের করি। 36,600 গুণন হচ্ছে 5 ডিভাইডেড 14, দেখেন তো কতবার যাবে? দশমিক আসতেছে। আচ্ছা, এটাকে আমরা আসলে ছোট করছি, এটাকে এত ছোট করা যাবে না। এখানে ওয়াই ওয়াই তো মিলে গেছে, তাহলে 4 4 তো আমি লিখতেই পারি। দেখেন ওরা যেভাবে আনসারটা ধরছে, এখানে ওরা ভ্যালুটাকে এত ছোট ধরে নেয়, অর্থাৎ ওরা বড় ভ্যালুটাই রেখে দিছে। অর্থাৎ আমরা ওই যে আগেরটাতে যেটা দেখলাম, আমি ভাবছিলাম যে ভ্যালু তো ছোটই করব, বাট এখানে ছোট করলে হবে না, ওরা বড়ই রাখছে। ঠিক আছে, অপশনগুলো একটু দেখতে হবে। তো দেখেন, আমি যদি অপশনগুলো আপনাদেরকে একটু দেখাই, অপশনগুলো ছিল এরকম: 9,000, বিতে ছিল হচ্ছে আপনার 12,000-এর মতো, সিতে ছিল বোধ হয় 10,800-র মতো, আর ডিতে ছিল হচ্ছে আপনার 11,700-র মতো। ঠিক আছে? এখানে ওরা যে কাজটা করছে, মানে রেজাল্টের দিকে তাকালে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওরা যে কাজটা করছে এখানে, সেটা হচ্ছে এরকম যে এই অনুপাতগুলোকে ওরা ছোট রাখে নাই, এই অনুপাতগুলোকে ওরা মোটামুটি বড়ই রাখছে। বড় রাখছে কিভাবে? যে এই যে প্রথমে এক্স আছে না, এক্সেরটা ওরা এইভাবে বের করছে যে এই দুইটাকে গুণ করে দিছে, তাহলে 4 5 20। আবার শেষে আছে জেড, এই জেটেরটাকে সেম ভাবে ওরা কি করছে? গুণ করে দিয়ে এই যে 4 5 20 করছে। তাহলে এইটা যদি 4 গুণ হয়ে 20 হয়, এইটাও 4 গুণ হয়ে কত হবে? 16 হবে। অর্থাৎ ওয়াই এর ভ্যালু ওরা কত রাখছে? 17 রাখছে। ওকে, তারপরে তো মনে হয় দশমিক আসবে, রেজাল্ট তো মনে হয় নাই অপশনে। দাঁড়ান তো, X is paid 125%. Wait. An employer 36,600. Okay, fine. X is paid 125% of the amount Y is paid. মানে ওয়াই যা পাবে, তো ওয়াই যদি 100 পায় তাহলে 4 5। ওকে ফাইন। তার বলতেছে ওয়াই ইজ পেইড 80% অফ দ্য অ্যামাউন্ট জেড ইজ পেইড। 100 পাইলে 4 5, ঠিকই তো আছে।
কোয়েশ্চেন বোঝেন নাই? দেখেন, কারণ আমি কি কোথাও ভুল করতেছি কিনা আমি জানি না। দেখেন, বিষয়টা হচ্ছে আপনারা বোধহয় প্রথম ক্লাস করেন নাই। আপনারা প্রথম ক্লাস করেন নাই, যারা বলতেছেন বোঝেন নাই তারা প্রথম ক্লাস করেন নাই। দয়া করে প্রথম ক্লাসটা করবেন। প্রথম ক্লাস না করে এই ক্লাসে ঢোকাটা ভুল হয়ে গেছে। এখানে বলা হচ্ছে যে এক্স ইজ পেইড 125% অফ দ্য অ্যামাউন্ট ওয়াই ইজ পেইড, অর্থাৎ ওয়াই যত টাকা পাবে এক্স পাবে তার 125%। তো 100-125% কত? এই যে 125, ঠিক আছে। তারপরে দেখেন ওয়াই আর জেটের কথা কি বলা হচ্ছে। ওয়াই এর জেটের কথা বলা হচ্ছে যে জেড যত টাকা পাবে ওয়াই পাবে তার 80% টাকা। তাহলে জেড যদি 100 টাকা পায় তাহলে ওয়াই কত পাবে? এই যে 80 টাকা পাবে। ওয়াই পাবে কত টাকা? 80 টাকা পাবে। এখন এই জিনিসগুলাকে আমরা জাস্ট ছোট করে লিখবো, কারণ এত বড় সংখ্যা ধরে হিসাব করতে পারবো না। 25 দিয়ে ভাগ করে দিলে এখানে 5 পাবো, 25 দিয়ে ভাগ করে দিলে এখানে 4 পাবো, 20 দিয়ে ভাগ করে দিলে এখানে 4 পাবো, 20 দিয়ে ভাগ করে দিলে এখানে কত পাবো? 5 পাবো। বোঝা গেছে? কোনটা? X is paid 125% of the amount Y is paid and 80%. ও শিট, দেখছেন এই জায়গাটাতে আমি ভুল করছি। আমি এখানে Y এর সাথে তুলনা করতেছি বারবার। হ্যাঁ, এই জায়গাটাতে আমি ভুল করতেছিলাম। দেখেন, একটু কারেকশন করে নেন। তো বলে এখানে ভুল হচ্ছে কোথায়? এখানে প্রশ্ন পড়ার সময় আসলে ভুল করে ফেলছি। দেখেন, এখানে এই জেটের তুলনাটা ওয়াই এর সাথে না। X is paid 125% of the amount Y is paid and 80% of the amount Z is paid, অর্থাৎ প্রথমে X এর সাথে Y এর, তারপরে আবার X এর সাথে Z এর তুলনা করছে। ঠিক আছে? এবার দেখেন, এইবার ঠিক আছে যে এখানে এই 80% অফ দ্য অ্যামাউন্ট জেড ইজ পেইড বলতে বোঝানো হচ্ছে যে এক্স এর সাথে জেড এর তুলনা, অর্থাৎ জেড যা পাবে এক্স পাবে তার 80% টাকা। এবার ঠিক আছে, দেখেন এবার হবে যে ওয়াই আর এক্স এর যদি তুলনা করি, ওয়াই যদি 100 টাকা পায় এক্স পাবে কত? 125। এই যে যারা বোঝেন না বুঝে নেন। তারপরে এক্স এর সাথে জেড এর তুলনা করা হচ্ছে যে এক্স পাবে হচ্ছে ওয়াই, জেড যা পাবে তার 80%। তাহলে জেড যদি 100 পায় এক্স কত পাবে? 80%, অর্থাৎ 80। এত বড় সংখ্যা নিয়ে হিসাব করতে পারবো না, তাই ছোট করে দিছি। 4:5 করছি। এখানে আমরা কি করছি? 20 দিয়ে ভাগ করে 4:5 করে ফেলছি। ঠিক আছে? এবার বুঝতে পারছেন? এখন আসেন, এখান থেকে আমরা এই যে ওয়াই এক্স আর জেড এর ইন্ডিভিজুয়াল রেশিও বের করতে পারি। ওয়াই এরটা বের করার জন্য এই যে দুই সারির দুইটাকে গুণ করে দেন, 4 4 কত? 16। জেড এরটা বের করার জন্য এই যে দ্বিতীয় সারির এই দুইটাকে গুণ করে দেন, 5 5 কত? 25। এখন ছোটবেলায় পড়ে আসছেন যে এটা হচ্ছে অনুপাতের উত্তর রাশি, এটা পূর্ব রাশি। সো এই উত্তর রাশি যত গুণ বৃদ্ধি পাবে পূর্ব রাশিও ঠিক তত গুণ বৃদ্ধি পাবে। তাহলে এখানে উত্তর রাশি কত ছিল? 5, সেটা কত হয়ে গেছে? 25 হয়ে গেছে। তার মানে এই 5 যদি 5 গুণ হয়ে 25 হয়, তাহলে অনুপাতের পূর্ব রাশি অর্থাৎ এই যে 5, এই 4টা 5 গুণ হয়ে কত হয়ে যাবে? 20 হবে। তার মানে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 20 হবে। এখন খেয়াল করে দেখেন, এখানে তিনজন মিলে কত টাকা পাচ্ছে? 25 20 45, 6 51 10 61 টাকা। তো আমাদের বোর্ডে যেটা 61 প্রশ্নে সেটা কত? 36,600। তাহলে এক পার্ট কত হবে? এক পার্ট কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 61 এই 366-র ভিতরে যাবে 6 বার, আর এই যে দুইটা শূন্য থাকে 600। তো আমাদেরকে কি জিজ্ঞাসা করছে যে এক্স কত পাবে? তাহলে এক্স কত পাচ্ছে? এখানে 20 পাচ্ছে না? তাহলে 20 সমান সমান কত? 6 2 12 আর 3টা শূন্য, অর্থাৎ 12,000 টাকা পাবে। কোথায় আছে? বিতে। দেখেন এবার ঠিক করে দিছি।
পরেরটাতে আসেন 7 নম্বর। দেখেন সাথে কি বলা হচ্ছে যে এ ম্যান বট সাম এগস অফ হুইচ 10% আর রোটেন, হি গিভস 80% অফ দ্য রিমাইন্ডার টু হিজ নেইবার্স, নাও হি ইজ লেফট আউট উইথ 36 এগস, হাউ মেনি এগস হি বট। বলতেছে যে একজন মানুষ কিছু ডিম কিনছে, যার 10% হচ্ছে নষ্ট, অবশিষ্ট যা আছে তার 80% সে তার প্রতিবেশীকে দেয় এবং তার কাছে 36টা ডিম অবশিষ্ট থাকে। তো জিজ্ঞাসা করছে যে ওই লোকটা কতগুলো ডিম কিনেছিল। সো আমি ধরেই নিচ্ছি যে লোকটা টোটাল ডিম কিনেছিল কতগুলা। আমি ধরেই নিচ্ছি যে টোটাল ডিম কিনেছিল 100টা, যার মধ্যে নষ্ট বেরোইছে কয়টা, নষ্ট বেরোইছে 110%, অর্থাৎ 10টা। তাহলে বাকি থাকে কত, 100-র মধ্যে 10টা নষ্ট হইলে বাকি থাকে 90টা। এই 90টা থেকে সে তার প্রতিবেশীকে কত দেবে, এই 90-এর 80%, 90-এর 80% মানে হচ্ছে 72টা তার প্রতিবেশীকে দিবে। তাহলে তার কাছে অবশিষ্ট থাকবে কয়টা, আপনি বলবেন যে 90টা ছিল, 72টা যদি তার প্রতিবেশীকে দেয় তাহলে তার কাছে অবশিষ্ট থাকবে এখনো 18টা ডিম। সো আমাদের এখানে যেটা অবশিষ্ট থাকতেছে 18টা, প্রশ্নে বলতেছে যে ডিম অবশিষ্ট আছে তার কাছে 36টা। তাহলে 18 সমান সমান 36 হলে 1 সমান সমান 2। জিজ্ঞাসা করছে যে টোটাল ডিম কয়টা ছিল, 100টা। তাহলে 100 সমান সমান কত হবে, এই যে 2 1 200। টোটাল ডিম কয়টা, 200টা। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভুল হইতেই পারে। দেখেন পরেরটাতে আসেন, আমারই তো ভুল হয়। আজকে সকালের ব্যাচে এরকম একটা ম্যাথ, মানে এরকম ভুল করছিলাম, মানে আমি ভুল করতেছি বাট আমি বুঝতে পারতেছি না যে আমি ভুল করতেছি। আবার এখন একটা, আমি ভুল করতেছি বাট আমি বুঝতে পারতেছি না আমি ভুল করতেছি, ঠিক আছে। সো আমারই তো অনেক সময় ভুল হচ্ছে বা ভুল হয়। সো আপনাদের ভুল হওয়াটাও স্বাভাবিক, ঠিক আছে। সো ভুল হলেও কোনো সমস্যা নাই, ধীরে 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 এটা ইমপ্রুভমেন্ট চলে আসবে। আজকে তো কেবলমাত্র 2 নাম্বার ক্লাস, ঠিক আছে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে। দেখেন আটা কি বলা হচ্ছে যে এ ম্যান গেভ 30% অফ হিজ মানি টু হিজ ওয়াইফ, একজন মানুষ তার স্ত্রীকে 30% টাকা দিবে, 40% অফ দ্য রিমাইন্ডার টু হিজ সন, 40% টাকা তার ছেলেকে দিবে, অ্যান্ড দ্য রিমেইনিং মানি ইকুয়ালি টু হিজ 3 ডটার্স, আর অবশিষ্ট টাকা তার 3 কন্যার মধ্যে সমানভাবে ভাগ করে দিবে। ইফ ইচ ডটার গেটস রুপিস 224, যদি তার প্রত্যেক মেয়ে 224 টাকা করে পায়, হোয়াট ডাজ দ্য ওয়াইফ গেট, হোয়াট ডাজ দ্য ওয়াইফ গেট, তাহলে স্ত্রী কত টাকা পাবে। কথা বুঝছেন, ওই মানুষের কাছে কত টাকা ছিল এইটাই তো আমরা জানি না, কত টাকা ছিল এটা আমরা জানি না। তাহলে আমি ধরে নিচ্ছি যে ওই মানুষের কাছে টাকা ছিল হচ্ছে 100 টাকা, ধরে নিলাম যে ওই মানুষের কাছে 100 টাকা ছিল। সে তার স্ত্রীকে কত টাকা দিচ্ছে, 100 টাকা থেকে 30%, অর্থাৎ 30 টাকা দিচ্ছে তার স্ত্রীকে। তাহলে তার কাছে অবশিষ্ট থাকতেছে কত, অবশিষ্ট থাকতেছে কত, 100 থেকে 30 টাকা তার ওয়াইফকে দিলে তার কাছে অবশিষ্ট থাকতেছে 70 টাকা। এখন এই 70 টাকা থেকে 40% টাকা সে তার ছেলেকে দিবে। তাহলে তার ছেলেকে দিচ্ছে কত, এই 70-এর 40%, 70-এর 40%, 70-এর 40% মানে হচ্ছে 28 টাকা সে তার ছেলেকে দিচ্ছে। তাহলে তার কাছে বাকি থাকতেছে কত টাকা, আপনি বলবেন যে ভাই 70 টাকা ছিল, 28 টাকা যদি ছেলেকে দেয় তাহলে তার কাছে থাকবে 42 টাকার মতো, 42 টাকা। এখন তার কাছে 42 টাকা আছে। এখন এই যে 42 টাকা আছে, এখন এই 42 টাকা সে তার 3টা কন্যা সন্তান আছে, এই 3 কন্যা সন্তানকে এই 42 টাকা সমানভাবে ভাগ করে দিবে। তো 42কে যদি 3টা সমানভাবে ভাগ করি তাহলে আমি প্রথম কন্যাকে দিব 14 টাকা, দ্বিতীয় কন্যাকে দিব 14 টাকা, তৃতীয় কন্যাকে দিব 14 টাকা, ঠিক আছে।
তো আমাকে বলা হচ্ছে যে যদি তার প্রত্যেক কন্যা 224 টাকা পায়, এখানে প্রত্যেক কন্যা কত করে পাইছে? 14 টাকা করে পাইছে। তার মানে আমাদের বোর্ডে যেটা 14 টাকা, প্রশ্নে সেটা কত? 224 টাকা। তো জিজ্ঞাসা করছে যে তার ওয়াইফ কত টাকা পাবে, তার স্ত্রী কত টাকা পাবে। তো এখানে আমরা লিখে রাখছি যে তার ওয়াইফ পাবে হচ্ছে 30 টাকা। তাহলে 30-এর মান কত হবে? এই যে 224 গুণন হচ্ছে 30 ডিভাইডেড হচ্ছে 14। তাহলে 2 এখানে 15 বার দেন, 2 এখানে 7 বার দেন, 7 এখানে 3 বার, 3 7 21, 7 2 14, 32 15-তে কত হবে? 32 10-এ 320, 5 32-এ 160, তার মানে 480 টাকা না? 480 টাকা, 480 টাকা তার স্ত্রী পাবে। এই 480 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বিয়াল্লিশ সমান 24 কেন করবেন? 42 সমান সমান কি 224 করতে বলছে? আপনাকে এখানে বলতেছে যে ইফ ইচ ডটার গেটস, প্রত্যেক কন্যা পাবে 224 টাকা। সো এখানে 3 কন্যা মিলে 42 টাকা পাইছে। প্রত্যেক কন্যা 42 পায় নাই, 3 কন্যা মিলে 42 পাইছে। আর প্রত্যেক কন্যা পাইছে যে ডটার 1 14 টাকা, ডটার 2 14 টাকা, ডটার 3 14 টাকা। তার মানে 14 সমান সমান 224 হবে, 42 না। আসেন পরেরটাতে আসেন, 9 নম্বর। দেখেন নয় কি বলা হচ্ছে যে জিকো অ্যান্ড বিপুল ইচ সেভড টাকা 5000 in 2012. In 2013, Bipul saved 10% more than what he saved the previous year, and together they both saved a total of taka 9000 that year. Approximately what percent less did Jico save in 2013 compared to 2012? বলতেছে যে জিকো এবং বিপুল দুইজনেই 2012 সালে 5,000 টাকা করে সঞ্চয় করবে। 2013 সালে বিপুল 2012 সালের তুলনায় 10% টাকা বেশি সঞ্চয় করবে এবং দুইজনে একত্রে টোটাল 9,000 টাকা সঞ্চয় করবে 2013-তে। তো বলতেছে যে জিকো 2012 সালের তুলনায় 2013 সালে কত শতাংশ টাকা কম সেভ করছে, কম সঞ্চয় করছে? জিকো 2012 সালের সাপেক্ষে বা 2012 সালের তুলনায় 2013 সালে কত পার্সেন্ট টাকা কম সঞ্চয় করছে, এইটা আমাদেরকে বের করতে হবে। তো খেয়াল করে দেখেন দুইটা সিনারিও এখানে। 2012-তে কি কাহিনী ঘটছে? জিকো 5,000 টাকা সঞ্চয় করছে, বিপুলও 5,000 টাকা সঞ্চয় করছে, কোনো ঝামেলা নাই, ঠিক আছে। 2013-তে কি ঘটতেছে? 2013-তে বলতেছে যে বিপুল সেভ 10% মোর দেন হোয়াট ইজ সেভড প্রিভিয়াস ইয়ার। বিপুল কি করতেছে যে 2012-তে সে 5,000 টাকা জমা করছিল, 2013-তে এসে সে 5,000 টাকা এইটা তো জমা করবেই, পাশাপাশি 10% আরও বেশি সঞ্চয় করবে। তাহলে 5,000 টাকা তো জমা করলোই, সঞ্চয় করলোই, পাশাপাশি এই যে 5,000, এই 5,000-এর 10% বেশি সঞ্চয় করবে। তো 5,000-এর 10% মানে হচ্ছে 500 টাকা। তাহলে 5,000 আর 500 মিলে কত সঞ্চয় করবে? 5,500 টাকা সঞ্চয় করবে। এখানে 2013 সালে জিকো কত টাকা সঞ্চয় করছে আমরা জানি না, প্রশ্নও বলেনি। তো আমাদেরকে এখানে আবার বলে দিছে যে এই যে 2013 সালে জিকো এবং বিপুল দুইজন মিলে টোটাল সঞ্চয় করছে কত? এই যে 9,000 টাকা সঞ্চয় করছে, 9,000। তো আপনি বলবেন যে ভাইয়া জিকো আর বিপুল দুইজন মিলে 2013 সালে যদি 9,000 টাকা সঞ্চয় করে, তো আমরা দেখতে পাচ্ছি 2013 সালে বিপুল সঞ্চয় করছে 5,500 টাকা। তার মানে এই জিকো সঞ্চয় করবে কত? 4,500 টাকা সঞ্চয় করবে, কারণ 3,500 টাকা করবে, 3,500 টাকা সঞ্চয় করবে এখানে।
কারণ 9,000 থেকে 5,500কে বিয়োগ করলে আমরা কত পাবো? 9,000 থেকে যদি আমরা এই বিপুলের জমাকৃত টাকা 5,500কে বাদ দিয়ে দিই, তাহলে 3,500 পাবো না? 3,500 পাবো। তার মানে জিকো সঞ্চয় করছে কত টাকা? 3,500 টাকা। তো প্রশ্ন আমাকে এটাই বলতেছে যে ভাইয়া, জিকো 2012 সালে সঞ্চয় করলো 5,000 টাকা, 2013 সালে সঞ্চয় করলো 3,500 টাকা। তাহলে 2012-র তুলনায় 2013-তে শতকরা কত টাকা কম সঞ্চয় করছে? তাহলে আপনি বলবেন যে 5,000 আর 3,500, এই দুইটার পার্থক্য কত? 1,500 টাকা। তার মানে 1,500 টাকা কম সঞ্চয় করছে। কার সাপেক্ষে? 2012 সালের সাপেক্ষে। তো 2012-তে সঞ্চয় করছিল 5,000, এই 5,000-এর তুলনায় 1,500 টাকা কম সঞ্চয় করছে। এটা পার্সেন্টেজে কত? এটা দেখাতে বলছে। তাহলে 1 2 1 2, এই একটা কেটে দেন, 5 এটার ভিতরে দুইবার যাবে, 15 দুগুণে কত হয়ে যাবে? 30%। অর্থাৎ 2012-র তুলনায় 2013-তে সে 30% টাকা কম সঞ্চয় করছে। 30% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন 10-এ কি বলা হচ্ছে যে অন এ টেস্ট কনসিস্টিং অফ 80 কোয়েশ্চেন, একটা পরীক্ষায় 80টা প্রশ্ন আছে। দেখেন এখানে বলা হচ্ছে যে অন এ টেস্ট কনসিস্টিং অফ 80 কোয়েশ্চেন, একটা পরীক্ষায় 80টা প্রশ্ন আছে। নাসির আনসার্ড 75% অফ দ্য ফার্স্ট 60 কোয়েশ্চেন্স কারেক্টলি। নাসির প্রথম 60টা প্রশ্নের 75%-এর সঠিক উত্তর দিতে পারে। হোয়াট পার্সেন্ট অফ দ্য আদার 20 কোয়েশ্চেন ডাজ হি নিড টু আনসার কারেক্টলি ফর হিজ গ্রেড অন ইন্টার এক্সামিনেশন টু বি 80%? বলতেছে যে পুরো পরীক্ষাতে তার নাম্বার যদি 80% সে পাইতে চায়, তাহলে অবশিষ্ট 20টা প্রশ্নের মধ্যে শতকরা কতগুলো প্রশ্ন তাকে ঠিক করতে হবে। কি বলা হচ্ছে? একটা প্রশ্নে 80টা প্রশ্ন আছে, যার প্রথম 60টার মধ্যে নাসির 75% প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে। অবশিষ্ট 20টা প্রশ্নের শতকরা কতটির সঠিক উত্তর দিলে সম্পূর্ণ পরীক্ষায় নাসির 80% নম্বর পাবে, এটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে? তো আমি ধরেই নিচ্ছি যে ভাই 80টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নে 1 নম্বর করে যদি হয়, তাহলে টোটাল পরীক্ষা হয়েছে কত নম্বরের মধ্যে? 80 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে। ঠিক আছে? 80টা প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্নের 1 নম্বর করে, তাহলে 80 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে। নাসিরকে পাইতে হবে কত? নাসিরের পাওয়া লাগবে কত? এই যে বলে দিছে যে 80% নম্বর পাওয়া লাগবে। তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে 80 নম্বরের মধ্যে, তাহলে এই 80-র আবার 80% কত হবে? আপনি বলবেন যে 80-র 80% হচ্ছে 64। 64, তার মানে 64 নম্বর তার পাওয়া লাগবে। কিন্তু নাসির পাইছে কত? নাসির পাচ্ছে কত? তো বলতেছে যে এই 80টা প্রশ্নের মধ্যে প্রথম 60টা প্রশ্ন, 80টার মধ্যে প্রথম 60টা প্রশ্নে সে সঠিক উত্তর দিতে পারছে কত পার্সেন্টের? 75%। 75% মানে হচ্ছে 3/4। তাহলে 4×15 = 60, 3×15 = 45, অর্থাৎ 45টার উত্তর সঠিক দিতে পারছে। 60টা প্রশ্নের মধ্যে 45টার সঠিক উত্তর সে দিতে পারে। এখন প্রশ্ন বাকি আছে 20টা। এই 20টা প্রশ্নের মধ্যে তাকে কতগুলা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া লাগবে? আপনি বলবেন যে তার নাম্বার পাইতে হবে 64। এখন 64-র ভিতরে সে 60টা প্রশ্ন অ্যাটেম্প্ট করে 45 নাম্বার অলরেডি পেয়ে গেছে। তার মানে এখনো তাকে 19টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে। 19টা প্রশ্নের উত্তর এখনো তাকে কি করা লাগবে? সঠিকভাবে দেওয়া লাগবে। তাহলে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে প্রশ্ন বাকি আছে 20টা, তাহলে এই 20টার মধ্যে তাকে এই 19টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া লাগবে। তাহলে এটা শতকরায় কত? অর্থাৎ এই 20টার মধ্যে যে 19টা যে সে ঠিক করবে, এটা শতকরায় কত সেটা দেখান। 20 এই 100-র ভিতরে 5 বার যাবে, 5 আর 19-এ কত হয়ে যাবে? 95। অর্থাৎ অবশিষ্ট 20টা প্রশ্নের মধ্যে তাকে 95% প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া লাগবে। 95 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
পরেরটাতে চলে যান, 11 নম্বর। 11তে কি বলা হচ্ছে যে ইন এ ক্লাস 120 স্টুডেন্টস আর মেল অ্যান্ড 100 স্টুডেন্টস আর ফিমেল। একটা ক্লাসে পুরুষ শিক্ষার্থীর সংখ্যা কত? মেল আছে হচ্ছে 120 জন, আর ফিমেল আছে কতজন? বলতেছে যে ফিমেল আছে 100 জন, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে 25% অফ দ্য মেল স্টুডেন্টস অ্যান্ড 20% অফ দ্য ফিমেল স্টুডেন্টস আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস। বলতেছে যে এই পুরুষ শিক্ষার্থীর মধ্যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কত? বলতেছে যে 120-এর 25%। 25% মানে হচ্ছে 1/4, অর্থাৎ এই যে 30 জন হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, আর এই যে ফিমেল যারা আছে 100 জন, এই 100 জনের মধ্যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কত আছে? প্রশ্নে বলে দিচ্ছে যে 120% হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তার মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কত? 20 জন। এরপর আমাদেরকে বলতেছে যে 20% অফ দ্য মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যান্ড 25% অফ দ্য ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস পাসড দ্য ফাইনাল এক্সাম। বলতেছে যে পুরুষ ইঞ্জিনিয়ার যারা, অর্থাৎ এই যে 30 জন, এই 30 জনের মধ্যে আবার পাশ করছে কতজন? এই যে বলা হচ্ছে 30-এর 20%। 30-এর 20%, তো 30-এর 20% কত? 6 জন পাশ করছে। আর মহিলা ইঞ্জিনিয়ার যারা, তাদের মধ্যে 25% পরীক্ষায় পাশ করছে। তাহলে এই যে মহিলা হচ্ছে আপনার 20 জন, এদের মধ্যে পাশ করছে কত? এই যে বলে দিচ্ছে যে 20-এর 25%। 25% মানে হচ্ছে 1/4। 1/4 মানে কত? এই যে 5 জন। তো আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে হোয়াট পার্সেন্টেজ অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস পাসড দ্য এক্সাম। তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়াশোনা করে তাদের মধ্যে শতকরা কতজন পরীক্ষায় পাশ করছে এটা বের করেন। তাহলে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী এখানে 30, এখানে 20, টোটাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী হচ্ছে 50 জন, যার মধ্যে পরীক্ষায় পাশ করছে পুরুষ 6, মহিলা 5, 11 জন পাশ করছে। সো 50-এর সাপেক্ষে 11, এটা কত পার্সেন্টের সমান? 50 এখানে 2 বার, 11 দুগুণ হচ্ছে 22%-এর সমান। যে 22% ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী পরীক্ষায় পাশ করছে। 22%। হ্যাঁ, কিছু ম্যাথ আছে যেগুলো আইবি এর অ্যাডমিশন টেস্টে আসছে, গ্যাস কোম্পানিতে আসছে, মানে মিক্স আপ করা আছে, ঠিক আছে। সবগুলোই যে ব্যাংকে আসছে এমন না, মিক্স আপ করা আছে। পরেরটাতে চলে যান। 12 নম্বর। 12 নম্বরে কি বলা হচ্ছে যে ইন এ ফ্যাক্টরি দেয়ার আর ওয়ার্কার্স, এক্সিকিউটিভস অ্যান্ড ক্লার্কস। 58% অফ দ্য এমপ্লয়িজ আর ওয়ার্কার্স, 660 are executives, and the remaining 264 employees are clerks. How many employees are there in the factory? বলতেছে যে একটা ফ্যাক্টরিতে ওয়ার্কার আছে, এক্সিকিউটিভ আছে এবং ক্লার্ক আছে। বলতেছে যে 58% হচ্ছে ওয়ার্কার, 660 জন হচ্ছে এক্সিকিউটিভ, আর বাদ বাকি 264 জন হচ্ছে ক্লার্ক। তো জিজ্ঞাসা করছে যে হাউ মেনি এমপ্লয়িজ আর দেয়ার ইন দ্য ফ্যাক্টরি। তাহলে ওই ফ্যাক্টরিতে মোট কতজন এমপ্লয়ি আছে এটা বের করতে হবে। সো আমি ধরেই নিচ্ছি যে ওই কোম্পানিতে টোটাল কর্মকর্তা কর্মচারী কত? 100%। টোটাল কর্মকর্তা কর্মচারী কত? 100%। তো এই 100%-এর মধ্যে এই যে ওয়ার্কার কতজন? এই যে বলে দিচ্ছে যে ওয়ার্কার হচ্ছে 58%। ওয়ার্কার যদি 58% হয়, তাহলে আরো দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে এক্সিকিউটিভ, আরেকটা গ্রুপ হচ্ছে ক্লার্ক। তাহলে এই এক্সিকিউটিভ আর ক্লার্ক এরা কতজন? আপনি বলবেন যে টোটাল 100 জন। 100 জনের মধ্যে 58 জন যদি শ্রমিক হয়, তাহলে বাদ বাকি যে 42% থাকবে এরা এক্সিকিউটিভ আর ক্লার্ক হবে। তো প্রশ্নে আমাকে বলেই দিচ্ছে যে এক্সিকিউটিভ কত? 660 জন, ক্লার্ক কত? এই যে 264 জন।
তাহলে এই 660 আর 264 যোগ করলে কত হবে? আপনি বলবেন যে 4, 6 6 12 2, হাত থেকে 1 3, 6 3 9, 924 জন। এক্সিকিউটিভ আর ক্লার্ক এই দুইটা গ্রুপ মিলে কত? 924। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ আর ক্লার্ক মিলে কত? 42%। তাহলে আমি বলতে পারি না আমাদের বোর্ডে যেটা 42%, প্রশ্ন অনুযায়ী সেটা 924। তাহলে 42%-এর মান যদি 924 হয়, আমাকে জিজ্ঞাসা করছে যে টোটাল কত, অর্থাৎ 100 কত। তাহলে 100% কত হবে? 42 এটার ভিতরে যাবে 22 বার, 22-এর সাথে এই 100-কে গুণ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব 2200। যে ওই কোম্পানিতে টোটাল এমপ্লয়ি আছে 2200 জন। পরেরটাতে চলে যান, 13 নাম্বার। 13 নাম্বার দেখেন, 13তে কি বলতেছে? ইন এ মার্কেট সার্ভে 20% opted for product A, whereas 60% opted for product B. The remaining individuals were not certain if the difference between those who opted for product B and those who were uncertain was 720. How many individuals were covered in the survey? বলতেছে যে একটা জরিপে দেখা গেল যে 20% মানুষ এ পণ্য পছন্দ করে আর বি পণ্য পছন্দ করে 60% মানুষ, আর অবশিষ্ট মানুষের কোনো মানে নির্দিষ্ট কোনো পছন্দ নাই, অর্থাৎ তারা কনফিউজড। ঠিক আছে? তো বলতেছে যে বি পণ্য যারা পছন্দ করে আর যাদের কোনো পছন্দই নেই এমন মানুষের পার্থক্য যদি 720 জন হয়, তাহলে ওই জরিপে মোট কতজন মানুষ অংশগ্রহণ করেছিল এটা বের করেন। ওই জরিপে টোটাল কতজন মানুষ অংশগ্রহণ করেছিল এটা বের করতে হবে। তাহলে খেয়াল করেন, আমি ধরে নিচ্ছি যে টোটাল 100 জন মানুষের ওপরে আমরা জরিপটা চালাই। টোটাল কতজন মানুষের ওপরে জরিপ চালাই? 100 জন। তাহলে এই 100 জনের মধ্যে প্রোডাক্ট এ পছন্দ করে 20%, অর্থাৎ 20 জন মানুষ। প্রোডাক্ট বি পছন্দ করে কতজন? 60% মানুষ, অর্থাৎ 60 জন মানুষ। আর বাদ বাকি যারা আছে তারা কনফিউজড, অর্থাৎ কনফিউজড মানে তারা কোন প্রোডাক্ট পছন্দ করবে এটা জানে না। তাহলে বাদ বাকি তাহলে কত থাকতেছে? 100 থেকে 60 20 80 চলে গেল। তার মানে হচ্ছে 20% মানুষ আছে বা 20 জন মানুষ আছে তারা জানে না যে তাদের কোন প্রোডাক্টটা পছন্দ। তো এখন আমাদেরকে বলতেছে যে যারা প্রোডাক্ট বি পছন্দ করে এবং যারা কনফিউজড, এই দুইটা গ্রুপের পার্থক্য কত? এই যে 720 জন, 720। তাহলে বি প্রোডাক্ট পছন্দ করে 60 জন, কনফিউজড কত? 20 জন। এই দুইটা বিয়োগ করে দিলে আমরা কত পাবো? 720 পাবো। 60 থেকে 20 বিয়োগ করলে 40, 40 সমান সমান 720 হলে 1 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 1 সমান সমান হয়ে যাবে 18। তাহলে টোটাল কত জনের উপরে জরিপ চালাইছি? 100 জন। 100-র মান কত? 18 আর 100 গুণ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব যে টোটাল 1800 জন মানুষ। পরেরটাতে চলে যান, 14 নাম্বার। দেখেন এই প্রশ্নটা বিআইবিএম অনেকবার রিপিট করছে, ঠিক আছে, এবং সংখ্যা চেঞ্জ করেও আসছে অনেক জায়গায়। মানে 14 নম্বরের কথা বলতেছি।
দেখেন 14তে কি বলতেছে যে দ্য টোটাল ইনকাম অফ মিস্টার নয়ন ইন দ্য ইয়ার 2003, 4 and 5 was টাকা 36,400. His income increased by 20% each year. What was his income in 2005? বলতেছে যে 2003, 2004 এবং 2005 এই 3 সালের মিস্টার নয়নের মোট ইনকাম হচ্ছে 36,400 টাকা। তো বলতেছে যে এই নয়নের বেতন প্রতি বছরে 20% করে বৃদ্ধি পায়। তাহলে 2005 সালে তার বেতন কত এটা বের করতে বলছে। প্রতি বছরে তার ইনকাম কি হবে? 20% করে বৃদ্ধি পাবে। তো জিজ্ঞাসা করছে যে 2005 সালে তার ইনকাম কত এটা বের করে দেখান। সিম্পল হিসাব ভাই, 2003 সালে তার বেতন কত ছিল, মানে তার ইনকাম কত ছিল আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি যে 100 টাকা ছিল, 100 টাকা ছিল। 2004 সালে তার ইনকাম কত হবে? আপনি বলবেন যে প্রতি বছর যেহেতু 20% বৃদ্ধি পায়, তার মানে 100-র উপরে 20% বৃদ্ধি পেয়ে এখানে 120 টাকা হবে। তারপরে আসেন 2005, 2005 সালে তার বেতন কত হবে? আপনি বলবেন যে আবার 20% বৃদ্ধি পাবে। 120-এর উপরে 20% বৃদ্ধি পাওয়া মানে কত? 24 টাকা বৃদ্ধি পাওয়া। 120-এর উপরে 24 টাকা বৃদ্ধি পেয়ে তাহলে তার বেতন কত হয়ে যাবে? 144 টাকা হয়ে যাবে। তো আমাদেরকে বলতেছে যে এই 3টা সালে এই মিস্টার নয়ন টোটাল ইনকাম করছে কত টাকা? এই যে 36,400 টাকা, 36,400 টাকা ইনকাম করছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার নয়নের ইনকাম কত? 364 টাকা। তো 364 সমান সমান যদি 36,400 হয়, তাহলে 1 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 100 হবে। তো জিজ্ঞাসা করছে যে 2005-এ ইনকাম কত? 2005-এ ইনকাম হচ্ছে 144 টাকা। তাহলে এই 144 সমান সমান কত হবে? এই যে 144 আর এই যে 2টা শূন্য, অর্থাৎ 14,400 টাকা হচ্ছে তার 2005-এর ইনকাম। পরেরটাতে চলে যান, 15 নাম্বার। দেখেন 15তে কি বলা হচ্ছে যে 1 dozen eggs and 10 pounds of apples have the same price. If the price of a dozen eggs rises by 10% and the price of apples goes up by 2%, how much more will it cost to buy a dozen eggs and 10 pounds of apples? দেখেন অপশনগুলো একটু যদি আমরা খেয়াল করি, অপশনে দেওয়া ছিল 2%, বিতে দেওয়া ছিল 6%, সিতে দেওয়া ছিল 10% এবং ডিতে দেওয়া ছিল 15%। আমাদেরকে এখানে বলা হচ্ছে যে 1 ডজন ডিম এবং 10 পাউন্ড আপেলের দাম সমান। ঠিক আছে, 1 ডজন ডিম আর 10 পাউন্ড আপেলের দাম সমান। তাহলে আমরা যদি ধরি যে 1 ডজন ডিমের দাম যদি 100 টাকা হয়, 1 ডজন ডিমের দাম 100 টাকা ধরলাম, আর এই যে 10 পাউন্ড আপেল, 10 পাউন্ড আপেল এইটার দামও আমরা কত ধরলাম? 100 টাকা ধরলাম, কারণ বলে দিছে যে দুইটার দাম কি হবে? সমান হবে। সো আমরা 100 করে ধরলাম। এরপরে বলতেছে যে ভাই ডিমের দাম 10% বৃদ্ধি পাবে, অর্থাৎ ডিমের দাম 100 ছিল, এটা যদি 10% বৃদ্ধি পায়, এটা 10% বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে? 110 টাকা হয়ে যাবে। তারপরে বলতেছে যে আপেলের দাম 2% বেড়ে যাবে, তাহলে আপেলের দাম 100 টাকা ছিল, এটা যদি 2% বৃদ্ধি পায় তাহলে কত হবে? আপনি বলবেন যে 102 টাকা হয়ে যাবে, 102 টাকা হয়ে যাবে। তো আমাদেরকে কি জিজ্ঞাসা করছে যে হাউ মাচ মোর উইল ইট কস্ট টু বাই এ ডজন এগস অ্যান্ড 10 পাউন্ডস অফ অ্যাপেলস, অর্থাৎ 1 ডজন ডিম এবং 10 পাউন্ড আপেল কিনতে শতকরা কত টাকা বেশি লাগবে? শতকরা কত টাকা বেশি লাগবে? আগে আপনি 1 ডজন ডিম 100 টাকা আর 10 পাউন্ড আপেল কিনতেন 100 টাকা, অর্থাৎ আগে আপনার টোটাল কস্ট প্রাইস ছিল কত টাকা? 200 টাকা ছিল। এটা হচ্ছে আগের, এটা হচ্ছে আগের। আর বর্তমানে নতুন আপনার টোটাল কস্ট প্রাইস কত? এখন আপনি 1 ডজন ডিম কেনেন 110 টাকা দিয়ে, 10 পাউন্ড আপেল কেনেন 102 টাকা দিয়ে, এখন তাহলে টোটাল কত খরচ পড়তেছে? 212 টাকা খরচ পড়তেছে। তাহলে আগের চেয়ে এখন কত টাকা বেশি লাগতেছে? 12 টাকা বেশি লাগতেছে না? তো এইটাই পার্সেন্টেজে কত বেশি সেটা দেখাতে বলছে। তো আগে লাগতো 200 টাকা, এখন 200-র উপরে আমার 12 টাকা বেশি লাগে, সেটা পার্সেন্টেজে কত?
2 শূন্য কেটে দেন, 2 এই 12-এর ভিতরে যাবে 6 বার, তার মানে এই যে 6% দাম আপনার কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। পরেরটাতে চলে যান, 16 নম্বর। দেখেন 16তে কি বলা হচ্ছে যে দ্য অর্গানাইজার্স অফ এ ফেয়ার প্রজেক্টেড 25% ইনক্রিজ অফ ভিজিটার্স দিস ইয়ার ওভার দ্যাট অফ দ্য লাস্ট ইয়ার, বাট দ্য অ্যাকচুয়াল টার্নওভার ওয়াজ 20% লেস দেন দ্যাট অফ দ্য লাস্ট ইয়ার। হোয়াট পার্সেন্ট অফ প্রজেক্টেড ভিজিটর্স অ্যাটেন্ডেড দ্য ফেয়ার? বলা হচ্ছে যে একটা মেলার কর্তৃপক্ষ মেলার আসন সংখ্যা গত বছরের চেয়ে এবছর 25% বৃদ্ধি করলো, কিন্তু মেলায় গত বছরের তুলনায় এই বছর 20% লোক কম আসছে। তো জিজ্ঞাসা করছে যে ওই মেলায় আসন সংখ্যার তুলনায় শতকরা কতজন উপস্থিত ছিল, ওই মেলায় আসন সংখ্যার তুলনায় শতকরা কতজন কম উপস্থিত ছিল, এটা আমাদেরকে মানে কতজন শতকরা কতজন উপস্থিত ছিল এটা আমাদেরকে বের করতে হবে। খেয়াল করেন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনার এক্সপেকটেশন, একটা হচ্ছে এক্সপেকটেশন, আরেকটা হচ্ছে আপনার রিয়েলিটি। ঠিক আছে, বোঝার চেষ্টা করেন। এই যে এটা হচ্ছে লাস্ট ইয়ার আর এটা হইতেছে দিস ইয়ার। এক্সপেকটেশন কি বলতেছে যে গত বছরে ধরে নেন যে 100 জন মানুষ মেলায় আসছে, এই বছর ওরা চিন্তা করতেছে ভাই গত বছরই 100 আসছে, তার মানে এই বছর আমাদের বেশি আসবে, এই বছর আমাদের বেশি আসবে। কত পার্সেন্ট বেশি আসবে? 25%। তাহলে গত বছর 100 আসলে এই বছর আসবে কত? 125%। এটা হচ্ছে তাদের এক্সপেকটেশন, তারা এক্সপেক্ট করতেছে। বাট রিয়েলিটি কি? রিয়েলিটিটা হচ্ছে গত বছরে 100 জন আসছে, দ্যাটস ফাইন। রিয়েলিটি হচ্ছে এই বছরে লোক আসছে কত? গত বছরের তুলনায় 20% কম। গত বছরের তুলনায় এই বছর কত পার্সেন্ট কম আসছে? 20% কম আসছে। তার মানে গত বছর 100 আসলে এই বছর আসছে কত? 80 জন আসছে। তো প্রশ্নে এটাই জিজ্ঞাসা করছে যে ভাই তুমি যে এক্সপেক্ট করলা যে 125 জন আসবে, কিন্তু আসছে তো তোমার 80 জন, তাহলে এইটা শতকরায় কত এটা একটু দেখাও। ঠিক আছে, তুমি যে এক্সপেক্ট করলা যে 125 জন আসবে কিন্তু আসছে তো 80 জন, তাহলে এটা শতকরায় কত সেটা দেখাতে বলছে। তাহলে এটা শতকরায় কত হবে? 25 এটাতে যাবে 4 বার, 25 এটাতে যাবে 5 বার, 5 এটাতে যাবে 16 বার, 4 16 কত হবে? এই যে 64% হয়ে যাবে। 64। একটা প্রশ্ন করে চলে আসার পরে প্রশ্ন করলে আমি সেটার উত্তর দিব না, কারণ আমি যথেষ্ট মানে ফ্লোর দিই। ওখানে কিভাবে 200 আসছে? আপেল কিনছেন 100 টাকা দিয়ে, ডিম কিনছেন 100 টাকা দিয়ে, কয় টাকা হইল? আপেল কিনলেন 100 টাকা, ডিম কিনলেন 100 টাকা, কয় টাকা হইল? যোগ করেন। পরেরটাতে চলে যান, 17 নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দেন, মনোযোগ দেবেন। এখানে বলা হচ্ছে যে আফটার দ্য ইনক্রিজ অফ প্রাইস অফ অয়েল বাই 40%, এ ফ্যামিলি ডিসাইডেড টু রিডিউস ইটস অয়েল কনজাম্পশন so that the expenditure for oil goes up by 26% only. If the total consumption of oil before the price rise was 10 kg per month, then what is the current consumption of oil per month in kg? এখানে বলা হচ্ছে যে তেলের দাম 40% বৃদ্ধি পায় একটা পরিবার এমনভাবে তাদের তেলের ব্যবহার কমালো
যাতে করে তেল বাবদ খরচ মাত্র 26% বৃদ্ধি পায়। বলতেছে যে দাম বাড়ার পূর্বে যদি ওই পরিবার প্রতি মাসে 10 কেজি তেল ব্যবহার করত, তাহলে দাম বৃদ্ধির পরে ওই পরিবার এখন প্রতি মাসে কত কেজি তেল ব্যবহার করবে। কথা বুঝছেন কিন্তু বিষয়গুলা, ঠিক আছে? এইগুলা আসলে ওই ঐকিক নিয়মে সলভ করার মতো কোনো কিছু না, ঠিক আছে? আপনার যদি লজিকগুলা ক্লিয়ার থাকে, আপনি যদি কনসেপ্টের ওপর যদি আমল করতে পারেন ঠিকঠাক, আপনি যদি লজিকগুলো ঠিকঠাকভাবে লাগাইতে পারেন, তাহলে এইটার চেয়েও আরো কঠিন টাইপের ম্যাথ আপনি সমাধান করতে পারবেন খুব ইজিলি। এটার জন্য দরকার সেটা হচ্ছে লজিক। আপনি খেয়াল করে দেখেন, এখানে দুইটা সিচুয়েশন, একটা হচ্ছে দাম বৃদ্ধির পূর্বের সিচুয়েশন, আরেকটা হচ্ছে দাম বৃদ্ধির পরের সিচুয়েশন। তো আগে তেলের দাম ছিল কত টাকা? আপনি বলবেন যে ভাইয়া আমি জানি না তেলের দাম কত ছিল। সো আমি ধরেই নিচ্ছি যে আগে তেলের দাম ছিল 100 টাকা, ঠিক আছে? এই 100 টাকার তেল এখন 40% বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে? 140 টাকা হয়ে গেছে। 140 টাকা হয়ে গেছে। তারপরে বলতেছে যে আগে আপনি আপনার বাসায় 10 কেজি তেল ব্যবহার হতো। আপনার বাসায় আগে কয় কেজি তেল ব্যবহার হতো? এই যে বলেই দিছে যে দাম বৃদ্ধির পূর্বে আগে 10 কেজি তেল ব্যবহার করতেন। তাহলে দাম বৃদ্ধির পূর্বে যদি 10 কেজি তেল ব্যবহার করতেন, তাহলে প্রতি কেজি তেলের দাম কত ছিল? প্রাইস পার কেজি কত ছিল? প্রাইস পার কেজি কত ছিল? আপনি বলবেন যে 10 কেজি তেল ব্যবহার করতাম, দাম নিত 100 টাকা, তার মানে প্রতি কেজির দাম ছিল কত টাকা করে? 10 টাকা করে। এখন আপনি যদি চিন্তা করেন, যে এই যে দাম বৃদ্ধি পাইছে, 140 টাকা হয়েছে, কিন্তু আমার কাছে টাকার কোনো অভাব নাই, আমি আগেও 10 কেজি তেল ব্যবহার করতাম, এখনো আমি 10 কেজি তেলই ব্যবহার করব। তাহলে এখনো যদি আপনি 10 কেজি তেল ব্যবহার করেন, তাহলে প্রতি কেজি তেলের দাম আপনার কত পড়বে? আপনি বলবেন যে ভাইয়া এখন তেলের দাম 10 কেজির দাম হচ্ছে 140 টাকা, তাহলে প্রতি কেজির দাম কত পড়বে? 14 টাকা করে পড়বে। 14 টাকা করে পড়বে। কথা বুঝতে হবে, আগে আপনি 100 টাকার তেল ব্যবহার করতেন, এই 100 টাকার তেল ইউনূস সরকার 40% দাম বাড়ায় কি করলো? 140 টাকা করলো। আগে আপনার বাসায় প্রতি মাসে 10 কেজি তেল ব্যবহার হতো, অর্থাৎ প্রতি কেজি তেল আপনি কিনতেন কত টাকা করে? 10 টাকা করে। এখন আপনি চিন্তা করলেন আমি বড় লোক মানুষ, তেলের দাম বাড়াইছে তো কি হয়েছে, আমি 10 কেজি আগেও খাইতাম, এখনো আমি 10 কেজি খাবো। তো আপনি যদি এখনো 10 কেজি তেলই খান, তাহলে 10 কেজি তেল আপনাকে কিনতে হবে 140 টাকায়। তাহলে প্রতি কেজি কিনবেন আপনি কত করে? 14 টাকা করে, ঠিক আছে? কিন্তু বিপত্তিটা কোথায়? এখানে বলতেছে যে এ ফ্যামিলি ডিসাইডেড টু রিডিউস ইটস অয়েল কনজাম্পশন so that the expenditure for oil goes up by 26% only। কিন্তু পরিবারটা হচ্ছে আমাদের পরিবারের মতো সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার, যারা কি করবে? দাম যখন বাড়াবে, যেহেতু বেশি খাওয়ার সামর্থ্য আমাদের নাই, আমরা কি করব? আমরা আমাদের খাওয়া কমাই দিই, ঠিক আছে? আগে এত খাইতাম, এখন আমরা খাবো না। তো এখানে সেটাই বলা হচ্ছে যে যেহেতু তেলের দাম ও বৃদ্ধি করছে, আমাদেরকে যেহেতু খেয়ে পরে বেঁচে থাকতে হবে, তাই আমরা কি করব? তেল বাবদ খরচ শুধুমাত্র 26% বৃদ্ধি করব। অর্থাৎ আগে আমি 100 টাকার তেল খাইতাম, এখন আমি 126 টাকার তেল খাবো। বোঝা গেছে? আগে 100 টাকার তেল খাইতাম, এখন আমি 126 টাকার তেল খাবো, দাম বাড়াইছে তো এই জন্য, ঠিক আছে? তাহলে খেয়াল করেন, বর্তমানে অর্থাৎ এখন দাম বাড়ার পরে 14 টাকা দিয়ে 14 টাকা দিয়ে আপনি কিনতে পারেন 1 কেজি তেল। তাহলে বর্তমানে এখন আপনি তেল বাবদ খরচ করেন কত? 126 টাকা। তাহলে 126 টাকা দিয়ে এখন আপনি কয় কেজি তেল কিনতে পারবেন? আপনি বলবেন যে ভাইয়া 126 ভাগ 14, 14 126-এর ভিতরে যাবে 9 বার, তার মানে 9 কেজি। অর্থাৎ এখন দাম বাড়ার পরে ওই পরিবারটা কয় কেজি তেল ব্যবহার করবে? 9 কেজি তেল ব্যবহার করবে। এটাই উত্তর। বোঝা গেছে? 9 কেজি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে এই দ্বিতীয় লাইনটা পড়েন, এই যে এটা পড়েন।
এটা পড়েন, এই যে এই অংশটা পড়েন, এই যে এখান থেকে এখান পর্যন্ত পড়েন। তো কি বলছে যে এ ফ্যামিলি ডিসাইডেড টু রিডিউস ইটস অয়েল কনজাম্পশন। নেট এত সমস্যা। এই লাল অংশটা পড়েন যে এ ফ্যামিলি ডিসাইডেড টু রিডিউস ইটস অয়েল কনজাম্পশন so that the expenditure for oil goes up by 26% only। বলতেছে যে দাম বৃদ্ধি পাওয়ার ফলে একটা পরিবার সিদ্ধান্ত নিল যে আমরা আমাদের তেলের ব্যবহার কমায় দিব। সো তেলের ব্যবহার কমায় দেওয়ার পরেও তেল বাবদ তাদের খরচ মাত্র 26% বৃদ্ধি পাবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, আগে তারা 100 টাকার তেল ব্যবহার করত, এখন তারা দাম যেহেতু বৃদ্ধি পাইছে তাই তারা এই তেল বাবদ খরচ 26% বৃদ্ধি করবে। অর্থাৎ এখন তারা 126 টাকার তেল ব্যবহার করবে। বোঝা গেছে? এই যে এই অংশটুকু আপনাকে পড়তে হবে, এই অংশটুকু আপনি পড়েননি। তেল আগে 100 টাকার ব্যবহার করতাম, এখন দাম যেহেতু বাড়ছে আমার সামর্থ্যে কুলাইতেছে 26% বৃদ্ধি পর্যন্ত, তাই আমি এখন 126 টাকার তেল ব্যবহার করব। তো এখানে আমরা ঠিক সেম ভাবে সাজায় নিছি যে বর্তমানে প্রতি কেজি তেলের দাম 14 টাকা করে হইলে 14 টাকা দিয়ে যদি আমি 1 কেজি তেল পাই, তাহলে এখন আমি তেল বাবদ খরচ করতে পারি 126 টাকা। 126 টাকাতে কয় কেজি তেল কিনতে পারবো? এই যে 9 কেজি তেল কিনতে পারবো। বোঝা গেছে? পরেরটাতে আসেন। 18তে কি বলা হচ্ছে যে অন রিডিউসিং দ্য এন্ট্রি ফি বাই 35% ইন এ পার্ক দ্য নাম্বার অফ পিপল কামিং টু দ্য পার্ক ইনক্রিজড বাই 40%, দেন দ্য পার্সেন্ট ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য ইনকাম ফ্রম দ্য এন্ট্রি ফি। দেখেন আমরা বাঙালিরা এমন বর্বর জাতি যে যখন আমাদের কোনো জিনিসের দাম কমায় দেওয়া হয় বা কোনো জিনিসের দাম বাড়ায় দেওয়া হয় আমরা সেই জিনিসটার উপর হুমড়ি খেয়ে পড়ি। সো এখানেও বিষয়টা এমন, বলতেছে যে কোনো একটা পার্কের এন্ট্রি ফি যখন 35% কমায় দিবে তখন ওই পার্কে দর্শনার্থীর সংখ্যা 40% বেশি হবে। যখন টিকিটের দাম 35% কমায় দিবে তখন দর্শনার্থীর সংখ্যা 40% বেশি হবে। তো জিজ্ঞাসা করতে যে দেন দ্য পার্সেন্ট ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য ইনকাম ফ্রম দ্য এন্ট্রি ফি। তাহলে পার্কে প্রবেশের মূল্য থেকে প্রাপ্ত আয় শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে নাকি শতকরা কত পার্সেন্ট কমে যাবে এটা দেখাইতে বলছে। ঠিক আছে? তো খেয়াল করে দেখেন, মনোযোগ দিন। দুইটা সিচুয়েশন, একটা হচ্ছে আগের সিচুয়েশন, আরেকটা হচ্ছে পরের সিচুয়েশন। প্রথমে যদি আমরা প্রাইসের কথা বলি, যে প্রাইস আগে অর্থাৎ 35% কমানোর আগে ধরে নেন যে প্রতিটা টিকিটের মূল্য ছিল 100 টাকা করে। প্রাইস যখন কমে গেছে 35% যখন কমায় দিছে তখন প্রতিটা টিকিটের মূল্য কত? 100 থেকে 35 কম অর্থাৎ 65 টাকা করে। প্রতিটা টিকিট আগে ছিল 100 টাকা, এখন 35% কম 65 টাকা। বলতেছে যে এতে করে আপনার দর্শনার্থীর সংখ্যা 40% বৃদ্ধি পাইছে। অর্থাৎ আগে যদি আপনার ভিজিটর আসতো 100 জন, এখন আপনার ভিজিটর আসবে কতজন? এখন আপনার ভিজিটর আসবে কত? 140% বেশি অর্থাৎ 140 জন। তাহলে আগে আপনি 100 জনের কাছে 100 টাকা করে টিকিট বিক্রি করে টোটাল ইনকাম করতেন কত? 10,000 টাকা ইনকাম করতেন। এখন আপনি 140 জনের কাছে 65 টাকা করে টিকিট বিক্রি করে আপনি কত টাকা ইনকাম করবেন? 140-এর সাথে 65 যোগ করে দিলে আপনি গুণ করে দিলে আপনি পেয়ে যাবেন 9,100 টাকা। তাহলে আগে আপনার ইনকাম ছিল 10,000 টাকা, এখন আপনি ইনকাম করেন কত টাকা? 9,100 টাকা। তাহলে ইনকাম আপনার এখানে ডিক্রিজ হয়েছে না? ইনকাম আপনার এখানে কমে গেছে। কত টাকা কমে গেছে? আপনি বলবেন যে আগে ইনকাম করতাম 10,000, এখন ইনকাম করি 9,100, তার মানে ইনকাম আমার কমছে 900 টাকা। তাহলে এই যে 900 টাকা কমলো এটা কত পার্সেন্ট কমছে এটা জিজ্ঞাসা করছে। তাহলে এই যে 10,000 টাকার উপরে 10,000 টাকার উপরে আমার ইনকাম 900 টাকা কমে গেছে, এটা পার্সেন্টেজে কত? এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেন, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেন, থাকে কত? 9%। তার মানে আপনার ইনকাম ডিক্রিজ হয়েছে কত? 9%।
ঠিক আছে, আগের চেয়ে বর্তমানে আমার 9% ইনকাম কমে গেছে। দেখেন এইগুলো হচ্ছে মানে জাস্ট বোঝানোর জন্য আমি এই বিষয়টা এইভাবে দেখালাম। এগুলো 10 সেকেন্ড 15 সেকেন্ডে সমাধান করা যায়। ঠিক আছে, আপনি যদি এইভাবে বিষয়টাকে চিন্তা করেন, এটা তো বিস্তারিত, এভাবে এভাবে করলে হবে, এভাবে করা যে আমার খুব কঠিন বিষয় তা না, এটাও সহজ। আপনি যদি এইভাবে চিন্তা করেন মানে এই ধরনের ম্যাথগুলা, যে প্রথমে 100 ছিল, 35% কমে 65 হয়ে যাবে, তারপরে আবার 40% বৃদ্ধি করবে। তো 65 40% বৃদ্ধি মানে কত? 40 মানে হচ্ছে 2/5, তার মানে 26 বৃদ্ধি, 26 বৃদ্ধি করলে 91 হয়ে যাবে। তার মানে প্রথমে জিনিসটা 100 ছিল, পরে 91 হয়ে গেছে, তাহলে কত কমে গেল? এই যে 9% কমে গেল। ঠিক আছে, অর্থাৎ ওই যে আপনার একটা সূত্র মুখস্থ করছেন না, যে ইনক্রিজ ডিক্রিজের একটা সূত্র আছে, ওই সূত্রের মতো, যে প্রথমে 100 ছিল, এই যে এখানে 35% কমে 65 হয়ে যাবে, তারপরে আবার 40% বৃদ্ধি পেয়ে 91 হয়ে যাবে, তাহলে ওভারঅল কত কমছে? এই যে 9% কমে গেছে। ঠিক আছে, সিম্পল হিসাব। ম্যাথ করতে আসলে পাটিগণিত করতে সূত্রপত্র কোনো কিছু লাগে না, এগুলো এমনিতে আপনি বুঝতে পারবেন যখন আরেকটু ইয়ে হয়ে যাবেন, তখন এমনিতেই বুঝতে পারবেন যে কখন এগুলো প্রয়োগ করতে হবে। দেখেন 19 নাম্বার, 19-এ কি বলা হচ্ছে যে ইনকাম অফ এ ইজ 25% লেস দেন বি, হোয়াট পার্সেন্ট বিস ইনকাম উড বি মোর দেন এ। এখানে বলা হচ্ছে, এটা এই যে বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসারে আসছিল 2023 সালে, এই যে এই প্রশ্নটা, এই 19 নাম্বার প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসারের পরীক্ষা হয়েছে 2023 সালে একটা, সেখানে আসছে এই প্রশ্ন। ঠিক আছে, সো এই ধরনের প্রশ্ন ব্যাংকের পরীক্ষা আসে, তাও বাংলাদেশ ব্যাংকে আসে, বুঝেন কথা। এখানে বলা হচ্ছে যে এর ইনকাম বির ইনকামের চেয়ে 25% কম হলে বির ইনকাম এর ইনকামের চেয়ে শতকরা কত বেশি সেটা বের করেন। তাহলে কি বলছে, বির ইনকাম যদি আমি ধরি 100 টাকা, তাহলে এর ইনকাম কত হবে? 25% কম হবে, অর্থাৎ 75 টাকা হবে। এই তো বলছে প্রশ্নে যে ইনকাম অফ এ ইজ 25% লেস দেন বি, যে বির ইনকাম যদি 100 হয় তাহলে এর ইনকাম হবে 25% কম, অর্থাৎ 75 হবে। তারপরে বলতেছে যে হোয়াট পার্সেন্ট অফ বিস ইনকাম উড বি মোর দেন এ, তাহলে এই এর ইনকামটা, সরি বির ইনকামটা এর ইনকামের চেয়ে শতকরা কত বেশি। তাহলে এর ইনকামের সাপেক্ষে হিসাব করতে হবে। এর ইনকাম 75 টাকা, এর ইনকামের চেয়ে বির ইনকাম কত টাকা বেশি? 25 টাকা বেশি, তাহলে 75-এর সাপেক্ষে 25, এটা কত পার্সেন্টের সমান এটা জিজ্ঞাসা করছে। তাহলে 25 75-এর ভিতরে যাবে 3 বার, 3 এই 100-র ভিতরে যাবে হচ্ছে 33.33 বার, অর্থাৎ এর চেয়ে বির ইনকাম 33.33% বেশি। লাস্ট ম্যাথ দেখেন আজকের 20 নাম্বার। দেখেন 20-এ কি বলা হচ্ছে যে ইফ এ নাম্বার এক্স ইজ 10% লেস দেন অ্যানাদার নাম্বার ওয়াই। বলতেছে যে এক্স হচ্ছে একটা সংখ্যা, যেটা অন্য আরেকটা সংখ্যা আছে ওয়াই, ওয়াইয়ের চেয়ে 10% কম হবে। ওয়াই ইজ 10% মোর দেন 125, ওয়াই আবার 125-এর চেয়ে 10% বেশি। দেন এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এক্স এর ভ্যালুটা কত এটা বের করেন। তাহলে খেয়াল করেন এখানে ওয়াইটা কত হবে, ওয়াইয়ের মান কত হবে? বলতেছে যে 125-এর চেয়ে 10% বেশি, অর্থাৎ 125 তো হবেই, পাশাপাশি 125-এর চেয়েও 10% বেশি হবে। 125-এর 10% মানে হচ্ছে 12.5, 125-এর সাথে 12.5 যোগ করে দিলে 137.5 পাবো, অর্থাৎ ওয়াই এর মান কত? 137.5। এখন এক্স এর মানটা কত হবে? বলতেছে যে এই এক্স হবে ওয়াই এর চেয়ে 10% কম,
ওয়াইয়ের চেয়ে 10% কম হবে। তার মানে এই যে ওয়াইয়ের ভ্যালু আমরা জানি 137.5, তাহলে ওয়াই যদি আমার একশো পার্সেন্ট হয়, তাহলে এক্স আমার কত হবে? অবশ্যই 90% হবে, কারণ ওয়াইয়ের চেয়ে এক্স কত পার্সেন্ট কম হবে? 10% কম হবে। তো ওয়াইকে যদি আমি 100% ধরি, তাহলে এক্সকে আমাকে কত ধরতে হবে? 90% ধরতে হবে। তাহলে এই যে ওয়াইয়ের ভ্যালু আমরা জানি 137.5, এই 137.5-এর 90%, অর্থাৎ 9/10 সমান সমান কত? এইটাই হচ্ছে আমার এক্স এর মান। কারণ প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এক্স এর মান বের করো, তো এক্স এর মান কত হবে? 137, অর্থাৎ ওয়াইয়ের 90%। তাহলে এখানে হিসাবটা করেন। এখানে আমরা 1375 × 9 লিখলাম, আর নিচে 10 দশমিকের পর একটা শূন্য আছে, মানে একটা ডিজিট আছে, আমরা এখানে আরেকটা শূন্য দিলাম। সো 25 এখানে 4 বার যাবে, 25 এখানে কতবার যাবে? 25, 5 25-এ 125, হাতে থাকে 12, আবার একবার যাবে 5 বার। 4 এটার ভিতরে কতবার যাবে? 2.5 বার। 55 দোকানো 110 প্লাস 5 55-তে 250, 5 5 25, 275, মানে হচ্ছে 2.75। তাহলে 100, ধরুন তো এখানে হিসাব ভুল করলাম, 4 9.5, 25 তো এটার ভিতরে 55 বারই যাবে, 1375। ওকে, ঠিক আছে। 4 এখানে 9.5-এর ভিতর 2.5 বার দিলাম। তাহলে আড়াইয়ের সাথে আমরা যদি 55-কে ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশনে কোথায় ভুল করলাম? ওয়েট, 137.5-এর আমরা বের করবো হচ্ছে 90%, তাই না? তাহলে 90% মানে হচ্ছে 9/10 লিখলাম আমি। এখানে 1375 করলাম, গুণন করলাম 9, নিচে 10 ছিল, দশমিককে তুলে দিছি, তার জন্য দশমিকের পরে একটা ডিজিট আছে, তাহলে একটা শূন্য নিয়ে আসলাম। ওকে, এখন 10, এই যে দশমিক তুলে দিছি তার কারণে একটা শূন্য লিখছি, তার মানে 10 আর 10 মিলে কত? 100 হবে না? তাহলে 25 এখানে 4 বার, 25 এখানে 5 25-এ 125, হাতে থাকে 12, 12 আর 5 তার মানে 55 বার। 4 এইটার ভিতরে কতবার যাবে? 2.5 বার। 4 দুগুণ 8, না 2.5 বার যাবে না, এই যে এখানে ভুল করছি, এখানে যাবে হচ্ছে 2.25 বার। 4 আর 2.5 তো হয়ে যায় 10, তার মানে 2.25 বার যাবে। এখন আসেন, 55 দোকানো 110 প্লাস 55 আর 25-এ কত হয়ে যাবে? 55 আর 25-এ হয়ে যাবে হচ্ছে 1375, তার মানে হচ্ছে 13.75। তাহলে 110-এর সাথে 13.75 যোগ করলে 123.75 চলে আসে। তাহলে এক্স এর ভ্যালু কত? 123.75 আসবে। দেখেন, 123.75 চলে আসবে এক্স এর ভ্যালু। বোঝা গেছে ভাই? আমরা আগামীকালকে ইনশাল্লাহ পার্সেন্টেজের উপর লাস্ট ক্লাস করব, তাহলে আমাদের 3টা ক্লাস শেষ হয়ে যাবে। আমরা নেক্সট উইক থেকে আমরা আবার প্রফিট লসের ক্লাস শুরু করব। প্রফিট লসের মোটামুটি এরকম 3টা ক্লাস করব, তাহলে আমাদের পুরা কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।